অনেক দিন হয়ে গেল, লাল চাঁদ তো এখনো এলো না বাবা। ডানা কেটে দিয়েছে হয়তো। তা বলি এতদিন আগেও তো একবার ডানা কেটে দিয়েছিল, তখন তো এত দেরি করেনি লাল চাঁদ। কি জানি, খাঁচায় রেখেছে হয়তো, বা বেঁধে রেখেছে। ছাড়া থাকলে ঠিকই চলে আসবে। বাবা লাল চাঁদ, বাবা লাল চাঁদ। কই লালচাঁদ কই? হ্যাঁ, ওই তো, ওই তো বাক্সের ওপর। আয় 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 লালচাঁদ, আয় লালচাঁদ, আয় 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 লালচাঁদ, আয় 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 আয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সাম্য, আর তোমরা শুনছো গল্প কল্পদ্রুম চ্যানেলের আর একটি নতুন গল্প। আজ তোমাদের জন্য রয়েছে যা পাখি উঠতে দিলাম তোকে। গল্প শুরুর আগে ছোট্ট একটা অনুরোধ, যদি তোমরা স্পটিফাই থেকে এই গল্পটি শোনো তাহলে অবশ্যই আমাদের পডকাস্ট চ্যানেলটিকে ফলো করে নেবে, এবং ইউটিউব থেকে শুনলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু যেন একদম ভুল না হয়। তাহলে চলো শুরু করা যাক আজকের নতুন কাহিনী, যা পাখি উঠতে দিলাম তোকে। আজ রবিবার, সপ্তাহান্তিক ছুটির দিন। সকালবেলা আলো ফুটেছে, কিন্তু এখনো রোদ ওঠেনি। ছাদের ওপর পায়রার বাক্স পরিষ্কার করছেন সুদর্শন বাবু। পুরনো খড়কুটো ফেলে ধুয়ে ওষুধ দিয়ে আবার নতুন করে পেতে দেবেন। বেশি নয়, মাত্র 3টে বাক্স, তার আবার একটা খালি। সাকুল্যে এখন মাত্র 4টে, অর্থাৎ 2 জোড়া পায়রা আছে তার। 1 জোড়া সাদা আর 1 জোড়া কালো গোলা পায়রা। চৌধুরী পরিবারের 200-300 বছরের পায়রার ঐতিহ্য কোনো ক্রমে তিনি এখনো পর্যন্ত ধরে রেখেছেন। তার মহান পূর্বপুরুষদের আমলে তৈরি, বর্তমানে ভেঙে ভেঙে অদল বদল হয়ে স্মৃতিচিহ্নে পরিণত হওয়া এই বাড়ির অলিন্দে হাজার খানেক পায়রা থাকত। কিছু যত্নে পোষা নানা প্রজাতির বাহারি পায়রা, আর বাকিটা তাদের সঙ্গে স্বাভাবিকভাবে জোটা সাদা কালো এইসব দেশি পায়রা। তার জমিদার পূর্বপুরুষরা বহু টাকা বাজি ধরে পায়রা ওড়াতেন। এই সঙ্গে আরও অনেক কিছু ওড়ানো সুনাম বা দুর্নামও অবশ্য তাদের ছিল। সুদর্শনবাবুর 9 বছরের ছেলে সুমন্তর এইসব কাজে ভীষণ উৎসাহ। ঘুম থেকে উঠেই সে ছাদে চলে এসেছে। যদিও ছেলেকে এসব কাজে হাত লাগাতে দেন না সুদর্শন, সে ঘুরে ঘুরে দেখে আর টুকটাক এটা ওটা হাতের জোগান দিয়ে সাহায্য করে। অনেক দিন হয়ে গেল, লাল চাঁদ তো এখনো এলো না বাবা। ডানা কেটে দিয়েছে হয়তো। তা বলি এতদিন আগেও তো একবার ডানা কেটে দিয়েছিল, তখন তো এত দেরি করেনি লাল চাঁদ। কি জানি, খাঁচায় রেখেছে হয়তো, বা বেঁধে রেখেছে। ছাড়া থাকলে ঠিকই চলে আসবে। সুমন্ত চুপ করে যায়, আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবতে থাকে। একে একে পায়রার বাক্সগুলো নতুন করে তৈরি করে দিচ্ছিলেন সুদর্শন বাবু। লাল চাঁদের বাক্সটাও পরিষ্কার করে রাখবেন তিনি। যে কোনো দিন যে কোনো সময় এসে হাজির হতে পারে লাল চাঁদ। লাল চাঁদ আসবেই, দৃঢ় বিশ্বাস সুদর্শন বাবুর। ছাড়া পেলেই আসবে। জুড়ি পোষ মেনে গেছে। জুড়ি ফেলে একা চলে এসেছে লাল চাঁদ। লাল চাঁদ ফিরে আসবেই। সত্যি তো, 3 মাস পার হয়ে গেল বিক্রি করেছি, এখনো ফিরলো না পায়রাটা। হিন্দুস্তানি ছেলে দুটো যে কোথায় নিয়ে গেছে কে জানে। কেটে খেয়ে ফেলেনি তো? না না না, অসম্ভব। লাল চাঁদকে খেয়ে ফেলবে? না না, এত বড় পাষণ্ড এখনো জন্মায়নি পৃথিবী। এমন সুন্দর পায়রা কটা আছে এই ভূভারতে, হ্যাঁ? অনেক দিন আগে ময়ূরাক্ষীর ধারে বাস ভাড়া করে পিকনিক করতে গিয়েছিলেন সুদর্শন বাবুরা।
সেদিন ছিল 1 জানুয়ারি, ইংরেজি নববর্ষ। কি বার ছিল সেটা যদিও মনে নেই, তবে দিনটা ছিল সেখানকার হাটবার। পিকনিক স্পট থেকে একটু দূরে বাঁধের পাশ দিয়ে বাস রাস্তা যেখানে দুমকার দিকে বেঁকে গিয়েছে, সেখানে সেদিন হাট বসেছিল। আদিবাসী মেয়ে মরদ সব নানা রকম পসরা নিয়ে বেচতে এসেছিল। ক্ষেতের লাউ, কুমড়ো, শাকসবজি থেকে ঘরের হাঁস, মুরগি, ডিম, পায়রা, ছাগল কোনো কিছুই বাদ ছিল না। বেশ লাগছিল হাটে ঘুরতে। হঠাৎ একটা আদিবাসী ছোট্ট মেয়ের কাছে দুটো সুন্দর পায়রার বাচ্চা দেখে চোখ আটকে গিয়েছিল সুদর্শন বাবুর। কি দারুণ পায়রা তো! তখনও গায়ের সব কুঁড়ো ঝরে পড়েনি। পায়রার বাচ্চা দুটোর গা ভর্তি খোঁচা খোঁচা অসম্পূর্ণ পালক। একটু ছোটটা সুন্দর সাদা কালোয় ছিটে ছিটে, আর একটু বড়সড় আরেকটা গোলগাল টকটকে বাদামি লাল। জহুরি নজর তার। ব্যাস, ওই পায়রা তার চাই, নিয়ে যাবেন বাড়ি। দস্তুর করে 25 টাকায় পায়রা দুটো কেনা খুব সমস্যা ছিল না। যথেষ্ট সস্তায় পেয়েছেন, কিন্তু সমস্যা হলো নিয়ে আসবেন কিভাবে। একটা খাঁচা বা নিদিন পক্ষে একটা বাক্স দরকার, যাতে করে পায়রা দুটোকে ভরে নিয়ে আসা যায়। অনেক খুঁজে পেতে বাসের ড্রাইভার সাহেবের জুতোর বাক্স পাওয়া গেল। দেখি, হ্যাঁ, এদিকে বাড়িতে আনার পর আর এক সমস্যা। দেখে একটু বড়সড় মনে হলেও একদম মায়ের কোল থেকে ছিনিয়ে আনা বাচ্চা ছিল পায়রা দুটো। তখনও খুঁটে খেতে শেখেনি। কি আর করা যাবে, দিনে 2-3 বার ছোট ছোট ছাতুর গুলি, আটার গুলি ড্রপারে করে জল খাইয়ে দিতেন সুদর্শনবাবু। ছোটটাকে বাঁচাতে পারলেন না, কিন্তু দেখতে দেখতে আকারে সৌন্দর্যে বেড়ে উঠতে লাগলো বড় লাল পায়রাটা। সুদর্শনবাবু নাম দিলেন লালচাঁদ। আকারে সে সাধারণ পায়রার 2-2.5 গুণ বড়, আর তার রং বাদামি ঘাসা হলেও যেন লাল টকটক করছে। গলার কাছটা অদ্ভুত সুন্দর, কে যেন লাল রং সোনালি রং মাখামাখি করে দিয়েছে। লালচাঁদ, লালচাঁদ বলে ডাকলে বুঝতেও পারত। গলা ফুলিয়ে ঘুরে ঘুরে বকবকম করে ডাকতেও থাকতো। সুদর্শনবাবুর ছেলে সুমন্ত তখনও বেশ ছোট। ওই লালচাঁদকে দেখিয়ে ছেলেকে ভাত খাওয়াতেন সুদর্শনবাবুর স্ত্রী। লালচাঁদকে সেবার প্রথম বিক্রি করেছিলেন এক খরিদ্দারের অতি আগ্রহের ফাঁদে পড়ে। তখনও অনেক পায়রা ছিল সুদর্শনবাবুর, সংখ্যায় বেড়ে গেলে প্রায় বেচে দিতেন। ভালো জাতের পায়রা কিনে তার বাচ্চাও তখন বিক্রি করতেন, কিছুটা খুচরো সাইড বিজনেসের মতো। তা সে লোকটি শৌখিন পয়সাওয়ালা। বাড়িতে এসে একসঙ্গে 7 জোড়া পায়রা কিনেছিল, তাই কি মনে হতে তাকেই লালচাঁদকে বিক্রি করে দিয়েছিলেন সুদর্শনবাবু। বড় টানাটানি চলছিল সেই সময়। আশ্চর্যজনকভাবে কয়েকদিন পর নিজে থেকেই ফিরে এলো লালচাঁদ। সুদর্শনবাবু ভেবেছিলেন সেই ভদ্রলোক হয়তো পায়রা ফেরত নিতে আসবেন, কিন্তু তিনি আর এলেন না। কয়েক মাস পর আবার একজনের কাছে লালচাঁদকে বিক্রি করে দিলেন সুদর্শনবাবু। সেবারও 1.5 মাসের মধ্যে ফিরে এলো লালচাঁদ। সুদর্শনবাবু দেখলেন এ তো ভারী মজা। এবার পাখির হাটে নিয়ে গিয়ে লালচাঁদকে বেচতে শুরু করলেন তিনি। যতবার বিক্রি করে দেন ঠিক এমনিভাবে ফিরে আসে লালচাঁদ। ইতিমধ্যে সাংসারিক কাজের চাপে ধীরে ধীরে পায়রার সংখ্যাও কমিয়ে দিয়েছেন সুদর্শনবাবু। নিয়ম করে খাবার দেওয়া, খোপ পরিষ্কার করা, ছাদ পরিষ্কার করার ঝামেলা আর পেরে উঠছিলেন না তিনি। কিন্তু পায়রা বেচে সময়ে অসময়ে যে টাকার প্রয়োজন মিটত, সেটার সামাল হবে কি করে? সুদর্শনবাবুর সেই প্রয়োজন মেটাতে থাকলো লালচাঁদ। বনেদি পরিবার হলে কি হবে, এখন আর সেই সব দিনকাল নেই। নুন আনতে পান্তা ফুরোয় না নিশ্চয়, তবে সুদর্শনবাবুর ঘি আনতে গরম ভাত ঠান্ডা হয়ে যাওয়া জোগাড় হয়। আর প্রয়োজন মতো তখনই পাখির বাজারে নিয়ে যান লালচাঁদকে। ভালো দাম পেলেই বেচে দেন। বেশ বড় জাতির বিরল লাল রঙের পায়রা, তাই সবসময় লালচাঁদকে বিক্রি করে ভালো দাম পান সুদর্শনবাবু। ছেলে স্কুলের বই, বর্ষা রেনকোট, ঘনিষ্ঠ বিয়েবাড়ির উপহার কেনা,
হঠাৎ ডাক্তারের খরচ, এমনকি রবিবারে পাঁঠার মাংস খাওয়ার ইচ্ছে হলেও সেই লালচাঁদই ভরসা। হাটে নিয়ে গেলেই পয়সা। চিন্তা কি, কয়েকদিনের মধ্যে তো লালচাঁদ ফিরেই আসবে। তবে যবে থেকে এই কাজ তিনি সচেতনভাবে করছেন, মনের ভেতর সর্বদা কেমন যেন খচখচ করে। জেনে বুঝে লোক ঠকাচ্ছেন বলে মনে হয় তার। নিজের কাছে নিজেকেই ছোট মনে হয়। তাই হয়তো নিজের মনকে প্রবোধ দিতে কেউ যখন হাটে লালচাঁদকে কিনতে আসে, তখন তিনি বলতে শুরু করেন, পায়রা কিনছেন ভাই, রাখতে পারবেন তো? এই জাতের পায়রা কিন্তু পোষ মানে না, কোথাও বেশি দিন থাকে না। তার কথা গ্রাহ্য করে না খরিদ্দার। লালচাঁদ বিক্রিও হয়, ফিরেও আসে। কখনো 1.5-2 মাসের বেশি দেরি হয়নি লালচাঁদের। কিন্তু আজ 4 মাস হতে চলল লালচাঁদের দেখা নেই। যে দুজন হিন্দিভাষী ছেলে শেষবার কিনতে এসেছিল লালচাঁদকে, সুদর্শনবাবু তাদের বলেছিলেন, এই পায়রা মানে এই कबूतर किनने चाहते हो, मगर हम ये बता देता है इसे राख नहीं सकेगा, भाग के चला जाएगा। है अच्छी तरह से बांध के रखेंगे, फिर तू मान ही जाएगा। উত্তর দিয়েছিল ছেলে দুটো। তারপর বেশ দরদস্তুর করে মোটা টাকায় লালচাঁদকে বেচে দিয়েছিলেন সুদর্শনবাবু। অবাঙালি ছেলে দুটো কোথাকার তা অবশ্য জানা হয়নি, তবে তার একটা অনুমান আছে। কোথায় আর হবে? বড়বাজার, হাওড়া, লিলুয়া, টিকিয়াপাড়া, দাসনগর, রিসড়া, শ্যামবাজার। এর আগে তো বড়বাজার, মল্লিক ফটক এলাকা থেকেও ফিরে এসেছে লালচাঁদ। বিশেষ দেরি করেনি। এবার যে সেই খদ্দেরা লালচাঁদকে কোথায় নিয়ে গেল তার ভেবে কুল কিনারা করতে পারেন না। ভাবতে ভাবতে মনটা খারাপ হয়ে যায়। নিজেকে নির্দয়, নিষ্ঠুর, ধান্দাবাজ বলে মনে হয় তার। নিজেই নিজেকে অভিযুক্ত করেন এমন একটা নির্মম, হীন, অসম্ভ্রান্ত কাজ করার জন্য। দিন যায়, লালচাঁদ কিন্তু আর ফেরত আসে না। সুমন্ত মাঝে মাঝেই বলে, বাবা, লালচাঁদ এখনো এলো না যে? লালচাঁদ কবে আসবে বাবা? কতদিন লালচাঁদকে দেখিনি। আসবে আসবে, দেখবি একদিন ঠিক চলে আসবে আমাদের লালচাঁদ। সুদর্শনবাবু ছেলেকে ভরসা দিলেও লালচাঁদের কথা মনে হলেই তার নিজের মনটাও বড় ভারাক্রান্ত হয়ে ওঠে। মনে মনে ভাবতে থাকেন, ছি ছি, ফাঁকে দিয়ে কিছু অর্থপ্রাপ্তির মজার ঘরে এভাবে বেচে দিলাম প্রিয় পায়রাটাকে। বারবার বেচে দিলাম, বড় ভুল হয়ে গেছে, বড় অন্যায় হয়ে গেছে। কবে যে আবার ফিরবে পায়রাটা? ফিরে আয় লালচাঁদ, ফিরে আয়। আর কখনো বেচবো না, কখনো না। বুকের ভেতর হাহাকার করে ওঠে সুদর্শনবাবুর। আকাশে পায়রার ঝাঁক তাকিয়ে দেখেন। মনে মনে ভাবেন, ওই পায়রার ঝাঁক থেকে এক্ষুনি হয়তো নেমে আসবে লালচাঁদ। কিন্তু না, প্রতিবারই হতাশ হতে হয় তাকে। এভাবেই চলতে থাকে দিন। বাবা লালচাঁদ, বাবা লালচাঁদ! ছেলের আনন্দ উত্তেজনার চিৎকার শুনে দুমদাম করে সিঁড়ি ভেঙে ছাদে উঠে এলেন সুদর্শনবাবু। আজ শনিবার। একটু আগে কাজ থেকে বাড়ি ফিরেছেন। ঘরে ঢুকে জামাটা সবেমাত্র গা থেকে নামিয়েছেন, ঠিক এই সময় ডাকাডাকি। লালচাঁদ এসেছে শুনে দৌড়ে ছাদে উঠে এসেছেন। কই লালচাঁদ কই? হ্যাঁ, ওই তো বাক্সের ওপর। ছেলের কথায় তাকিয়ে দেখেন সুদর্শনবাবু। তার নিজের বাক্সটার উপরে এসে বসেছে লালচাঁদ। আয় 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 লালচাঁদ, আয় লালচাঁদ, আয় 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 লালচাঁদ, আয় আয় লালচাঁদ। লালচাঁদ, আয় 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 আয়। দুজনেই ডাকাডাকি করতে থাকেন। ছাদের হইচই শুনে সুদর্শনবাবুর স্ত্রীও উঠে আসেন। একটা মাটির সরায় গম আর একটা সরায় জল এনে লালচাঁদের সামনে রাখলেন সুদর্শনবাবু। লালচাঁদ সেই দেখে নেমে আসে বাক্সের ওপর থেকে। তাকে যেন ঠিক সুস্থ লাগছিল না। নিচে নেমে মুখ থুবড়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নিল। একবার ডেকে উঠতেও চেষ্টা করলো, কিন্তু পারল না। মুখ বাড়ালো গমের বাটিটার দিকে। দুবার মুখ নিচু করলো,
অথচ খেতে পারল না। টলতে টলতে মুখ বাড়ালো জলের সরায়, ঠোঁট নামিয়ে প্রাণপণে টেনে জল খেতে লাগলো লালচাঁদ। বহু জন্মের তৃষ্ণা যেন তার। জল খাওয়া আর শেষ হয় না। অবশেষে মুখ তুলল, কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারছে না সে। মুহূর্তের মধ্যেই টলে পড়ল। একটু থরথর করে কেঁপে গলা লম্বা করে মাথাটা মাটিতে পেতে দিল। সামান্য ফাঁক হয়ে গেল ঠোঁট দুটো, মুখ দিয়ে বেরিয়ে এলো কিছুটা জল। বাবা লালচাঁদ মরে গেল, বাবা লালচাঁদ মরে গেল। লালচাঁদ ফিরে আসার আনন্দের মুহূর্ত হঠাৎ এইভাবে বিষাদে পরিণত হওয়ায় সকলেই হতবাক। চুপ করে যায় সুমন্ত, সকলেই নির্বাক। লালচাঁদ যে সকলেরই বড় প্রিয় ছিল। ভীষণ কষ্ট হতে লাগলো সুদর্শন বাবুর। প্রিয় পোষ্য পাখিটির প্রতি আদর ও কৃতকর্মের অপরাধ বোধ সেই বেদনাকে আরও তীব্রতর করে তুলল। নিজের ভুল, নিজের অন্যায় শুধরে নেওয়ার সুযোগটুকুও পেলেন না তিনি। তাকে চিরকালের জন্য অপরাধী করে চলে গেল লালচাঁদ। লালচাঁদ মরে গেল, লালচাঁদ মরে গেল। ডুকরে কেঁদে উঠল সুমন্ত। তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন সুদর্শনবাবু স্ত্রী। সুদর্শনবাবু উবু হয়ে বসে হাতে তুলে নিলেন তার সাধের পায়রা লালচাঁদকে। বড় অদ্ভুত জীবন্ত সৌন্দর্য ছিল লালচাঁদের। গলা ফুলিয়ে সারা বাড়ি ঘুরে ঘুরে ডেকে বেড়াত। অনেক দূর থেকে অনেক পায়রার মধ্যেও চোখে পড়ত লালচাঁদ। এখন সে বেচারির মৃত শরীর আগে থেকে অনেক হালকা হয়ে গিয়েছে। ফোলানো সোনালি লাল পালকের নিচে জীর্ণ শীর্ণ শুষ্ক শরীর। গলার নিচের দিকে হাত দিয়ে দেখলেন একটা দানা খাদ্য লালচাঁদের পেটে নেই। হয়তো শেষবারের খদ্দেররা বাংলার বাইরে কোনো সুদূর ভিন রাজ্যে নিয়ে গিয়েছিল তাকে। সেখান থেকে ছাড়া পেয়ে সে বেরিয়ে পড়েছে বাড়ির খোঁজে। সেই শহর কলকাতা, গঙ্গা নদীর তীরে সুপ্রাচীন জনপদ, চৌধুরীদের সাত পুরুষের ভিটে, বরানগর বাবুবাগান রোড। দিনের পর দিন উড়ে উড়ে ঘুরে ঘুরে একটু একটু করে পথ খুঁজে সে বাড়িতে ফিরে এসেছে। এই দীর্ঘ পথে সে হয়তো উপযুক্ত পরিমাণ খাদ্য জল কিছুই পায়নি। ছোট্ট থেকে মানুষের ঘরে মানুষের হাতে বড় হওয়ায় লালচাঁদ আর প্রকৃতি পরিবেশ থেকে খাবার খেতে শেখেনি। যত দূরেই উড়ে উড়ে যাক না কেন, তোলা খাবার, তোলা জল ছাড়া কোনোদিন কিচ্ছু খেত না সে। সুদর্শনবাবু দুহাতের অঞ্জলিতে নিথর, নিশ্চল, নিষ্প্রাণ লালচাঁদ। চোখের পাতা ভারী হয়ে, দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসে সুদর্শনবাবুর। পাশেই দাঁড়িয়ে থাকা সুমন্তর দুই চোখে তখন অশ্রু নদীর অবিরাম ধারা। খাঁচা খুলে দিলাম পাখি উড়তে তোকে, ভালোবাসার পরশ যত উজাড় করা ব্যথা বুকে। যা পাখি তুই যাও রে, যা পাখি তুই যাও রে। দিনের শেষে আমার নীড়ে আসিস ফিরে বারে বারে, বাঁধব তোকে ভালোবাসায়, আসিস আবার ঘুরে ফিরে। যা পাখি তুই যাও রে,
যা পাখি তুই যাও রে। নীল আকাশ মেঘের মিনার ছুঁয়ে দেখিস বারে বারে, সাঁঝের আগে আসিস ফিরে আমার নীরে ঘুরে ফিরে। যা পাখি তুই যাও রে, যা পাখি তুই যাও রে। লেখক সৈকত পত্রনবীশের কলমে শুনলেন আজকের কাহিনী যা পাখি উঠতে দিলাম তোকে। মূল কাহিনী লালচাঁদ। আজকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অমিত ও সৌনভ। গল্পের সূত্রধার, আবহ, প্রচ্ছদ এবং সামগ্রিক পরিচালনায় আমি সাম্য। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, কিন্তু গল্প কল্পদ্রুম চ্যানেলে আগামী দিনে আপনাদের জন্য থাকবে এমনই ভালোবাসার অনেক নিত্য নতুন স্বাদের গল্প। এখনো পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সেই অনুরোধটা আরেকবার জানিয়ে রাখবো। আর যদি স্পটিফাই কিংবা অ্যামাজন মিউজিক থেকে আমাদের এই গল্পটি শুনে থাকেন তাহলে অবশ্যই টুক করে ফলো করে নেবেন। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে থুড়ি, শোনা হচ্ছে আগামী গল্পে। সবাই ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন।